আমরা আজকে আলোচনা করবো সাইকিয়াট্রি সিঙ্গেল বেস্ট কোশ্চেনগুলো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 35-year-old woman is referred to the rheumatology clinic for review. She reports multiple joint and muscle aches which have worsened over the last 2 years. There is also a history of unexplained tiredness and palpitations. She takes omeprazole for gastroesophageal reflux disease and peppermint oil for irritable bowel syndrome. Multiple medical consultations with colleagues have progressively increased her health concerns, and she admits to worries at home about an abusive partner. On examination, blood pressure pulse normal, BMI normal. There is no obvious joint pain, no muscle pain on palpation. Routine blood tests are entirely normal. তার একজন 35 বছরের ফিমেল পেশেন্ট, তার হচ্ছে মাল্টিপল জয়েন্ট পেইন, মাসেল পেইন, পালপিটেশন, জার্ড লেগ এপিসোড আছে। আর তার কাছে বাসায় এবিসি পার্টনার আছে। এক্সামিনেশন করে এবং ইনভেস্টিগেশন করে দেখা গেছে সবকিছু নর্মাল। মাল্টিপল সিমটমস আছে, বাট এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন নর্মাল। ডায়াগনোসিস কি হবে এটা? এক্সিলেন্ট। ডায়াগনোসিস হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। মানে এরকম কোনো পেশেন্ট যদি আসে যার মাল্টিপল সিমটমস আছে এবং ইনভেস্টিগেশন এক্সামিনেশন সবকিছু দেখা আছে নর্মাল ফাইন্ডিংস, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর ওয়ার্কিং ডায়াগনোসিস? A 24-year-old man who recently started on haloperidol is transferred from the local psychiatric unit with pyrexia, fluctuating consciousness, muscle rigidity, and autonomic instability. Excellent. তার ডায়াগনোসিস হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। তাহলে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমগুলো ইউজুয়ালি হয় হচ্ছে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন স্টার্ট করলে, অথবা যদি সাডেন উইথড্রল অফ লেভোডোপা বা ডোপামিন অ্যাগনিস্ট। তাহলে এই ধরনের সিনারিওর ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট ক্লু থাকতে পারে, একটা হচ্ছে কোনো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন স্টার্ট করা হয়েছে, অথবা পেশেন্ট পার্কিনসন ডিজিজের পেশেন্ট ছিল, লেভোডোপা বা ডোপামিন অ্যাগনিস্ট সাডেনলি উইথড্রল করা হয়েছে। এই ধরনের কন্ডিশনে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। প্রেজেন্টেশন কেমন হয়? ইউজুয়ালি পাইরিশা থাকে, মানে হাই গ্রেড ফিভার থাকতে পারে, সাথে লস অফ কনশাসনেস, মাসেল রিজিডিটি, অটোনমিক ইনস্টেবিলিটি থাকতে পারে, ব্লাড প্রেশার, পালস এগুলো ফ্ল্যাকচুয়েট করতে পারে। ট্রিটমেন্ট কি হবে এটা? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এক্সিলেন্ট। তাহলে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ডেন্ট্রোলিন, হচ্ছে মাসেল রিল্যাক্সেশন হিসেবে কাজ করে, রিজিডিটি এগুলো কমায়। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট? A 32-year-old man comes to the clinic for review. His family was lost in a terrorist attack some 9 months earlier, and the coroner's inquest and possible compensation is still pending. They died
on a train, and since the event, he has suffered multiple flashbacks of moment when the police came to tell him, and has avoided using the train or the underground since then. He is also obsessed with researching the event on the internet, is unable to sleep, and is losing weight. তাহলে পেশেন্টের একটা ক্যাটাস্ট্রফিক ইভেন্ট আছে, তার টেরোরিস্ট অ্যাটাকে তার ফ্যামিলি লস হয়েছে, এরপর থেকে তার এই কারেন্ট ফ্ল্যাশব্যাক হইতেছে, আর সে হচ্ছে এই সিচুয়েশনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। ডায়াগনোসিস কি এটা? এক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এবং ট্রিটমেন্ট হচ্ছে আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। তাহলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইএমডিআর, নামটা একটু মনে রাখা লাগবে। তাহলে কোনো পেশেন্টের যদি এরকম একটা ভায়োলেন্ট বা ক্যাটাস্ট্রফিক কোনো একটা ইভেন্টের হিস্ট্রি থাকে, বা ট্রমাটিক কোনো একটা হিস্ট্রি থাকে, এবং রিপিটেড ফ্ল্যাশব্যাক হইতে থাকে, নাইটমেয়ার হইতে থাকে, এবং পেশেন্টটা যে ট্রমার যে কন্ডিশন ছিল ওই কন্ডিশন বা ইভেন্টগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে, তাহলে মোস্টলি ডায়াগনোসিস হচ্ছে পিটিএসডি। এর সাথে আদার্স ফিচার্স থাকতে পারে। আর ট্রিটমেন্ট হচ্ছে আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। Which one of the following is the most likely underlying diagnosis? A 34-year-old man presents to the emergency department stating that he has been sent by God to heal the patients in the hospital. He tells you that he has been communicating with the God for the last 9 months. He believes he can hear God speaking to him, and he is now ready to carry out his work. He appears calm, but his speech is tangential, erratic, and difficult to follow. তাহলে 34 বছরের পেশেন্ট, তার অডিটরি হ্যালুসিনেশন আছে, তার সাথে গড কথা বলতেছে। সেকেন্ড আছে কি ডিলিশন অফ গ্র্যান্ডিউজ আছে, সে ভাবতেছে তার সুপার পাওয়ার আছে, and he has been sent by God to heal the patients in the hospital. তাহলে এই ধরনের একটা পেশেন্টে যদি অডিটরি হ্যালুসিনেশন থাকে, তারপর সে ডিলিউশন অফ গ্র্যান্ডিউজ এগুলো থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে? এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে সিজোফ্রেনিয়া। তাহলে এই সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অডিটরি হ্যালুসিনেশনস, আর এর সাথে বিভিন্ন ধরনের ডিলিউশনস থাকতে পারে। What is the most likely diagnosis? A 20-year-old male attends a clinic along with his mother, who is concerned that he has recently lost a significant amount of weight and appears to be exercising excessively. The patient refers to the fact that he hates how fat he is but does not feel he is over-exercising. His primary concern when you speak to him alone is that he has been having issues with impotency. On examination, he has a BMI of 70. তাহলে পেশেন্টের সিগনিফিকেন্ট ওয়েট লস আছে, বিএমআই অনেক কম, বাট স্টিল সে ভাবতেছে কি তার ওয়েটটা ঠিকই আছে, উল্টা তার কাছে মনে হতেছে সে অনেক বেশি ফ্যাট এখনো। তাহলে লো বিএমআই পেশেন্ট, সিগনিফিকেন্ট ওয়েট লস হয়েছে, এরপরও তার কাছে মনে হইতেছে সে এখনো ফ্যাট। তাহলে ডায়াগনোস কি হবে? এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে পেশেন্টের দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিগনিফিকেন্ট ওয়েট লস বা লো বিএমআই থাকবে, এরপরও সে দেখা যাবে যে এক্সেসিভ ডায়েট করতেছে বা এক্সারসাইজ করতেছে ওয়েট লস করার জন্য। আর বডি ডিসমরফিক ডিসঅর্ডার যেটা, সেটা ক্ষেত্রে বডির পার্টিকুলার কোনো একটা পার্ট বা কোনো একটা অর্গান নিয়ে
তার মনে হবে যে এটা তার শেপে সমস্যা আছে বা মরফোলজি ঠিকঠাক নাই। যেমন তার মনে হতে পারে তার কানটা একটু ছোট বা একটা বড়, নাকটা হয়তো একটু বাঁকা। এই ধরনের কোনো বডি পার্টস নিয়ে তার সমস্যা হবে এবং সেটা ট্রিটমেন্ট করে ঠিক করার চেষ্টা করবে। এমনকি সার্জারি করতে পারে বা মাল্টিপল ডাক্তারদের পরামর্শ নিতে পারে। তবে সেই ক্ষেত্রে এরকম ওয়েট লসের সিনারিও থাকবে না। অ্যানোরেক্সিয়ার ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া নার্ভাসের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লো বিএমআই বা ওয়েট লস। A 32-year-old woman is started on lithium therapy for bipolar disorder. Which one of the following is the most important side effect of therapy that you should warn her about? লিথিয়াম সাইড ইফেক্ট এটা পরীক্ষা খুব কমনলি মনে পড়ে। কি হইতে পারে লিথিয়াম সাইড ইফেক্ট? লিথিয়াম একটা ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট আছে, হাইপোথাইরয়েডিজম করতে পারে। লিথিয়াম সাইড ইফেক্টগুলো আমাদের পড়ে রাখা লাগবে। ট্রেমর করতে পারে, হাইপোথাইরয়েডিজম করতে পারে, হাইপার প্যারাথাইরয়েডিজম করতে পারে, আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস করতে পারে, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। What is the most likely diagnosis in this case? A 41-year-old man, a successful graphic designer, has begun to have trouble finding names for people and objects. He has continued to design brochures and logos for small business, but has had trouble filling out paper orders, making frequent spelling mistakes. Surprisingly, he was caught stealing an item from a client's store. Soon afterward, he began to comb the beach, spending many hours looking for seashells. While at home, he began to play solitaire compulsively for 6 hours per day. He developed a new interest in squash and his game steadily improved. He stopped working as a graphic designer but obtained a courier job and learned and remembered a complex route for delivering packages. He has no family history of dementia. To complicated scenario, তাহলে 61 বছরের মেল পেশেন্ট, পেশায় হচ্ছে একজন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার। রিসেন্টলি তার যেটা প্রবলেম হচ্ছে কি, সে হচ্ছে বিভিন্ন অবজেক্ট এবং পিপলের নাম মনে রাখতে পারতেছে না। তার মানে রিসেন্ট একটা ডিমেনশিয়া বা মেমোরি লসের হিস্ট্রি আছে। আর এর সাথে কি হয়েছে, রিসেন্টলি সে একজন ক্লায়েন্টের থেকে চুরি করার সময় ধরা পড়ছে। মানে গট স্টিলিং। আর রিসেন্টলি তার বিহেভিয়ারও কিছু চেঞ্জ হয়েছে। সি বিচে থাকতেছে, তারপর প্রতিদিন লম্বা সময় ধরে কার্ড খেলতেছে। তার মানে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে সিগনিফিকেন্ট বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে যে মেমোরি লস হইতেছে। তাহলে মেমোরি লস বা ডিমেনশিয়া এর সাথে বিহেভিয়ারাল চেঞ্জ, তাহলে ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। তাহলে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া এটা একটু ডায়াগনোস করার অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। সিনারিওতে খেয়াল রাখা লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে সে জিনিসপত্র ভুলে যাচ্ছে, মানে মেমোরি ইম্পেয়ারমেন্ট বা ডিমেনশিয়া হচ্ছে, আর একটা জিনিস তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। তার মানে আগে তো নর্মাল যে বিহেভিয়ার ছিল, হঠাৎ করে দেখা যাবে সে অন্যরকম আচরণ করা শুরু করছে। Which one of the following drugs would be most suitable for this woman? A 30-year-old lawyer complains of increasing anxiety over the past 2 years. She feels inadequate in social situations, worries about her career, but is also anxious in non-social setting. She also complains of insomnia, problems with concentration, tenseness, and irritability.
There is no other medical problem and no substance abuse, hallucinations, delusions, or psychomotor retardation. She is well dressed, does not feel frustrated, and has no suicidal intent. তাহলে 30 বছর বয়স, 2 বছর ধরে তার অ্যাংজাইটি বেড়ে গেছে, এর মধ্যে সোশ্যাল নন সোশ্যাল সবকিছু নিয়ে তার অ্যাংজাইটি আছে। তারপর কনসেন্ট্রেশন প্রবলেম হইতেছে, ইনসোমনিয়া, ইরিটেবিলিটি আছে। তাহলে ডায়াগনোসিস কি এটা? এই ধরনের সবকিছু নিয়ে যদি পারসিস্টেন্টলি অ্যাংশাস থাকে কেউ, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে এখানে? SSRI। এক্সিলেন্ট। তাহলে এর মধ্যে SSRI কোনটা আছে? অ্যালপ্রাজোলাম, সিটালোপ্রাম, ওলানজাপাইন, প্রিগাবালিন, ডাইজেপম, সিটালোপ্রাম। তাহলে আমাদের SSRI গুলোর নামও মনে রাখা লাগবে, পরীক্ষায় ডিরেক্টলিও আসতে পারে যে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট অথবা SSRI, অথবা কোনো একটা এক্সাম্পল দেওয়া থাকতে পারে। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সিটালোপ্রাম। What is the most likely diagnosis? A 78-year-old man is brought to the GP by his wife. She reports an 18-month history of progressive memory impairment, especially for recent events, worsening apathy, and occasional disorientation in previously familiar environments. He scores 21 by 30 on the mini mental state examination, blood pressure 150/90, and pulse 80 beats per minute and regular. তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে মেমোরি ইম্পায়ারমেন্ট বা ডিমেনশিয়া, সাথে একটা কি আছে ওয়ার্সেনিং অ্যাপাথি, অ্যান্ড ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে সে হচ্ছে প্রায়ই হারিয়ে যাইতেছে। যেটা খুবই টিপিক্যাল একটা ফিচার্স ফর অ্যালজাইমার্স ডিজিজ। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যান্টারগেট অ্যামনেশিয়া থাকে, পরিচিত জিনিসপত্রের নাম ভুলে যায়, নিজের বাসার ঠিকানা বা পরিচিত জায়গাগুলোতে সমস্যা হারিয়ে যায়, কারণ এই জায়গাগুলো চিনতে পারে না। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। What is this symptom called? A 30-year-old man with schizophrenia has been walking around wearing a metal helmet and has covered all his windows with tin foil. He reports this is to stop his thoughts leaking out of his head and being read by others around him. তাহলে স্কিজোফ্রেনিয়ার পেশেন্টের ভ্যারিয়াস টাইপস অফ ডিলিউশন থাকে। এই রোগীর কি মনে হইতেছে যে তার চিন্তা ভাবনাগুলো কেউ তার মাথা থেকে বের করে নিতে পারে, এই জন্য সে হেলমেট পরে আছে আর জানালাগুলো ঢেকে রাখছে যাতে তার চিন্তাগুলো মাথা থেকে বের না হইতে পারে। তাহলে এখানে যে তিনটা আছে, থট ব্রডকাস্ট, থট ইকো অ্যান্ড থট উইথড্রল, এই তিনটাই হচ্ছে স্কিজোফ্রেনিয়া পেশেন্টে হইতে পারে। থট ব্রডকাস্ট কি জিনিস? সে চিন্তা করে কি পেশেন্টগুলো সে যা ভাবতেছে এই চিন্তা ভাবনাগুলো ব্রডকাস্ট করা হইতেছে, মানে সবার সামনে প্রচার করা হইতেছে। থট ইকো হচ্ছে সে যেটা ভাবতেছে এই চিন্তা ভাবনাগুলো তার কাছে বলা হইতেছে, মানে ইকো হইতেছে। আমরা যখন কোথাও কথা বললে সে কথাগুলো আবার রিপিট আসে, সে চিন্তা করে কি তার চিন্তা ভাবনাগুলো তার কাছে বলা হইতেছে। আর থট উইথড্রল মানে হচ্ছে এই ব্যক্তিগুলো চিন্তা করে তাদের চিন্তা ভাবনাগুলো এগুলো তার মাথা থেকে কেউ বের করে নিতেছে। আর থট ইনসার্শন মানে তার চিন্তা ভাবনাগুলো বাইরে থেকেও ঢুকাই দিতেছে। তাহলে চিন্তা ভাবনা যদি ঢুকাই দেয় মাথার ভিতরে বাইরে থেকে কেউ, থট ইনসার্শন, যদি কেউ বের করে নেয় থট উইথড্রল।
ব্রডকাস্ট হচ্ছে প্রচার করা অন্য জায়গায়, আর থটিকো মানে হচ্ছে তার চিন্তা ভাবনাগুলো কেউ তার কাছে বলতেছে। তাহলে এই পেশেন্টের সমস্যা হচ্ছে কি, সে চিন্তা করতেছে যে সে হেলমেট এবং যদি জানলা ঢেকে রাখে তাহলে তার চিন্তা ভাবনাকে মাথা থেকে বের করতে পারবে না। তাহলে এটা কি হবে অ্যান্সার? এক্সেলেন্ট। এটা হচ্ছে থট উইথড্রল। উইথড্রল মানে তার ভিতর থেকে কেউ চিন্তা ভাবনাগুলো বের করে নিতেছে। আর ব্রডকাস্ট মানে সম্প্রচার করা আর কি, মানে অন্য সবার সামনে বলতেছে চিন্তা ভাবনাগুলো। তাহলে এগুলো সবই হচ্ছে স্কিজোফ্রেনিয়ার ফার্স্ট সিমটমস। A 30-year-old man with resistant schizophrenia has been switched to a new drug as he is intolerant of chlorpromazine and risperidone. He has been told he has to have regular blood tests to look for low blood cell count. On which antipsychotic has he been started? মানে সোজা কথা হচ্ছে কোন অ্যান্টিসাইকোটিক ড্রাগটা সাইটোপেনিয়া করতে পারে। এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে ক্লোজাপাইন। তাহলে এমএসসি পরীক্ষাতে এখান থেকে দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে রেজিস্ট্যান্ট স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস, আর একটা হচ্ছে কোন অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাইটোপেনিয়া বা নিউট্রোপেনিয়া করতে পারে বা অ্যাগনোসাইটিস করতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে ক্লোজাপাইন। আমি বলছিলাম তিনটা সি দিয়ে ড্রাগ মনে রাখতে যেগুলো পরীক্ষায় আসে, একটা হচ্ছে ক্লোজাপাইন, একটা হচ্ছে কার্বিমেজল, আর একটা হচ্ছে কার্বানজিপাইন। তাহলে অনেক ড্রাগই আছে যেগুলো অ্যাগনোসাইটোসিস বা নিউট্রোপেনিয়া করতে পারে, তার মধ্যে এই তিনটা ড্রাগ পরীক্ষায় বেশি আসে। আর একটা হচ্ছে অ্যান্টিসাইকোটিক, একটা হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, আর একটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম প্রিভেন্ট করার জন্য থাইরয়েড হরমোন সিনথেসিস ইনহিবিটর। Which one of the following is the most likely diagnosis? A 40-year-old woman is referred by the community midwife to her GP with symptoms of mood swings 1 week after the birth of her baby. She is very tearful and crying, does not want the child, and tells the GP that it is dying. She has some auditory and visual hallucinations, with the auditory hallucinations instructing her to harm herself. তাহলে পোস্টপার্টাম পিরিয়ডে পেশেন্টের হ্যালুসিনেশন হইতেছে, সাথে তাকে সেলফ হার্ম করতে বলতেছে। পোস্টপার্টাম পিরিয়ডে যে হ্যালুসিনেশন হয় সাথে অনুযোগ যে স্থান, এটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস। Which of the following represents the mode of action of venlafaxine? তো এটা আমাদের সিনারিও পড়ার দরকার নেই। আমি বলছিলাম অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ যেগুলো আছে সবগুলোর মেকানিজম অফ অ্যাকশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভেনলাফাক্সিন কিভাবে কাজ করে, এটা কিন্তু প্রিভিয়াস এফসিএস কোশ্চেন, এর আগে এফসিএস পরীক্ষা আসছে এটা। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে SNRI, সেরাটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর। তাহলে SNRI, SSRI মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, তারপরে সাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এই সবগুলোর এক্সাম্পল বইয়ে আছে ডেভিডসনে, থেকে দেখে নিতে হবে, পরীক্ষায় প্রশ্ন পড়ে এখান থেকে। Which of the following side effects of lithium is most commonly seen in the short term? লিথিয়াম থেকে দুই জায়গায় প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে পয়জনিং থেকে, লিথিয়াম টক্সিড হলে কি কি হয়, আর একটা আসতে পারে অ্যান্টিসাইকোটিক সাইকিয়াট্রিতে লিথিয়ামের ট্রিটমেন্ট করলে কি কি অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে, অ্যাকিউটে কি কি হইতে পারে, ক্রনিকে কি কি হইতে পারে। তাহলে লিথিয়ামের অ্যাডভার্স ইফেক্ট সবগুলো পড়া লাগবে।
কি হইতে পারে তাহলে? ওকে, শর্ট টার্মে হচ্ছে লিথিয়ামের ইম্পর্টেন্স হচ্ছে ফাইন ট্রেমর হতে পারে। আর বাকি যেগুলো আমরা পড়ছিলাম, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, এগুলো ইউজুয়ালি হচ্ছে যে লং টার্ম ইউজের ক্ষেত্রে হয়। What would be the most important blood test to carry out to establish the most likely diagnosis? You are asked for advice in the management of an 84-year-old woman who is currently an inpatient on the old age psychiatry ward. She was admitted a few days earlier following a period of low mood, self-neglect, and poor sleep and poor appetite. She is started on treatment for depression with selective serotonin reuptake inhibitor. A few days later, it noted that she has become drowsy, confused, and has had a seizure. None of these symptoms are present on her admission. On examination, there is no evidence of infection, does not appear dehydrated, and has no focal neurological signs, but does have a reduced GCS as she is responding to pain, confused, and disoriented, and localizing to painful stimuli. তাহলে 84-year-old ডিপ্রেশনের পেশেন্ট, রিসেন্টলি তার সিলেক্টিভ সেরোটোনিন রিসেপ্টর ইনহিবিটর শুরু করা হয়েছে। ড্রাগ শুরু করার পর থেকে পেশেন্ট হচ্ছে ড্রজি, কনফিউজড এবং সিজার হয়েছে। তাহলে এসএসআরআই বা অ্যান্টিডিপ্রেসেন্টের কোন অ্যাডভার্স ইফেক্টের কারণে এই ধরনের ফিচার্স হইতে পারে? পেশেন্ট ড্রজি, কনফিউজড এবং সিজার হইতেছে। সেরোটোনিন সিনড্রোম। আর কিছু? এখানে আমরা যদি ব্লাড টেস্টগুলো দেখি, ইলেকট্রোলাইটস, ক্লটিং ফাংশন, লিভার ফাংশন, ফুল ব্লাড কাউন্ট, থাইরয়েড ফাংশন, এর মধ্যে অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে কোনটা রিলেটেড আছে যেটা সিজার করতে পারে? এক্সেলেন্ট। অ্যান্সার ইলেকট্রোলাইটস। কি হইতে পারে তাহলে? তাহলে এসএসআরআই একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্সমেন্ট হচ্ছে এটা সিয়াট করতে পারে, হাইপোনেট্রিমিয়া করতে পারে। সেখান থেকে পেশেন্টের ড্রজিনেস, কনফিউশন, সিজার এগুলো হইতে পারে। সেরোটোনিন সিনড্রোম পেশেন্টরা ইউজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে ফিভার থাকতে পারে, রিজিডি থাকতে পারে, লুজ মোশন, তারপর হচ্ছে যে মায়োক্লোনাস বা মুভমেন্ট ডিসঅর্ডার, এই টাইপ প্রেজেন্টেশনগুলো বেশি হয়। সেক্ষেত্রে কনফিউশন, ড্রজিনেস, সিজার এগুলো ইউজুয়ালি একটা কমন না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ইলেকট্রোলাইটস। তাহলে পেশেন্টের সমস্যা কি হয়েছে? এসএসআরআই ইনডিউস সিয়ার হয়েছে, সেখান থেকে হাইপোনেট্রিমি হয়েছে, সেখান থেকে প্রবলেমগুলো ফেস করতেছে। What is the most likely diagnosis? A 28-year-old man complains of being extremely unhappy with his appearance. He feels that his nose is disproportionately large and ugly, and he feels distressed if he sees his reflection in a mirror. He is anxious about going out in the public and tends to stay in his house, and at times he has been so unhappy that he has thoughts of suicide. On questioning, he tells you that he has had these ideas for many years, but recently they have got stronger. On examination, his nose is slightly large, but his overall facial appearance is normal. Excellent. তাহলে এটা হচ্ছে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তাহলে এর আগে একটা সিনারিও অ্যানোরেক্সিয়া নার্ভাসের সাথে বডি ডিসমরফিক ডিসঅর্ডার একটা কনফিউশন হচ্ছিল। তাহলে এটা হচ্ছে টিপিক্যাল সিনারিও ফর বডি ডিসমরফিক ডিসঅর্ডার। তাহলে বডি কোনো একটা পার্ট নিয়ে, এটা হতে পারে ইয়ার, হতে পারে নোজ, বা যে কোনো বডি পার্ট নিয়ে তার মনে হবে সেটা মরফোলজি বা শেপ বা সাইজ যাই হোক, এটা হচ্ছে অ্যাবনর্মাল এবং এটা পারসিস্টেন্ট থাকবে
এবং এটা কারণে পেশেন্টের অন্যান্য যে প্রবলেমগুলো সেগুলো ডেভেলপ করতে পারে। বডি ডিসমরফিক ডিসঅর্ডার এটাও পরীক্ষার জন্য খুবই কমন একটা টপিক। What is the most likely diagnosis? A 27-year-old female who gave birth to a baby boy 5 days previously reports that she feels tearful, anxious, and emotionally labile. When questioned, she says that although her sleep is disturbed by the baby waking in the night, she is otherwise sleeping and eating well, had no ideas of self-harm or suicide. She she comes back the following week and says she feels much better. তার একটা বাচ্চা হওয়ার পরে মায়ের কি সমস্যা হচ্ছে? টিয়ারফুলনেস, অ্যাংশাস অ্যান্ড ইমোশনাল লেভেল, বাট কোনো সুইসাইডাল থট বা সেলফ হার্ম, ডিলিউশন, হ্যালুসিনেশন এগুলো কিছুই নেই। এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে বেবি ব্লুস বা পোস্টপার্টাম ব্লু। তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশন, ব্লু অ্যান্ড সাইকোসিস তিনটা সিনারিও আমরা অলরেডি পড়ে ফেলছি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। What drug would you give? A 23-year-old man with no non-psychiatric history becomes acutely disturbed in the emergency department and is behaving in a way that is putting him and others at risk. You and the staff have attempted to talk him down and have offered support and reassurance. You have also alerted the security team and have mobilized enough staff to make the situation safer. You now have to proceed to drug treatment. He is refusing oral medication. তাহলে পেশেন্ট হচ্ছে অ্যাকিউট ডেলিরিয়াম ডেভেলপ করছে, ওরাল মেডিকেশন দেওয়া যাচ্ছে না। এই পেশেন্টের জন্য ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? তাহলে এটা কিন্তু এর আগে এমআরসি পরীক্ষায় প্রশ্ন আসছে। ডেলিরিয়াম পেশেন্টের জন্য ট্রিটমেন্ট অফ চয়েস বা ড্রাগ অফ চয়েস কি? এক্সিলেন্ট। তাহলে সে ইন্ট্রামাসকুলার হ্যালোপেরিডল। আমরা তো ওয়ার্ডও এগুলো খুবই কমনলি প্র্যাকটিস করি। কোনো পেশেন্ট ডিসওরিয়েন্টেড বা অ্যাগ্রেসিভ হয়ে গেলে হ্যালোপিড পাকিং দিয়ে দেওয়া হয়। তাহলে ইন্ট্রামাসকুলার হ্যালোপেরিডল এটা হচ্ছে অ্যাকিউট ডেলিরিয়ামের ক্ষেত্রে আমরা ইউজ করি। What is the most likely underlying diagnosis? A 19-year-old man presents to the general practitioner with concerns that the lump he has discovered in his neck may be due to Hodgkin's disease. A routine workup completely negative for underlying malignancy, and he is diagnosed with glandular fever. He continues to believe that he has a hematological malignancy and has presented 3 times over the past 4 months to the hematology service. তাহলে পেশেন্টের কিছু লিম্ফ নোড ছিল, তার কাছে মনে হচ্ছে হস্কিন ডিজিজ। ইনভেস্টিগেশন করে দেখা গেছে তার কোনো ম্যালিগনেন্সি নেই, গ্ল্যান্ডুলার ফিভার ডায়াগনোস্ট হয়েছে, বাট স্টিল তার কাছে মনে হচ্ছে কোনো একটা হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি আছে। তাহলে ডায়াগনোসিস কি হবে? সোমাটাইজেশন ডিজঅর্ডার। কেউ যদি ডিজিজ নিয়ে কনসার্ন থাকে সেটাকে আমরা কি বলি? এটা এক ধরনের ফলস বিলিভ বা ডিলিউশন। তো লিম্ফ নোডটাকে সে মনে করতেছে কোনো বড় ধরনের ক্যান্সার হয়েছে। আচ্ছা, অপশনগুলো বাদ দেন। কেউ যদি কোনো ডিজিজ বা কোনো সিমটমসের ক্যান্সার মনে করে এটাকে আমরা কি বলি? হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াকালের একটা নাম হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা হচ্ছে নিউ ইয়র্ক টার্ম। তাহলে তাহলে অ্যান্সার হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, একই জিনিস দুইটাই। তাহলে যখন কেউ কোনো একটা সিম্পল জিনিসটা ক্যান্সার মনে করবে এবং ইনভেস্টিগেশন করে দেখা গেছে তার নেগেটিভ, তারপরে তার কাছে স্টিল মনে হইতেছে যে এটা ক্যান্সার, তাহলে ডায়াগনোস হচ্ছে হাইপোকন্ড্রিয়াক বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর সোমাটাইজেশন ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে পেশেন্ট সিমটমস নিয়ে কনসার্ন থাকে, বা রিপিটেটিভ মাল্টিপল টাইপ অফ সোমাটিক সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। তখন পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন হইতেছে,
কিংবা হচ্ছে হেডেক হইতেছে বা কোনো মাসকুলোস্কেল পেইন হইতেছে, এটা অনেকদিন ধরে পারসিস্ট করতেছে, সে বিভিন্ন টেস্ট করতেছে, দেখা যাচ্ছে সব টেস্ট নেগেটিভ, বাট স্টিল তার এই যে সিমটমস গুলা এগুলো পারসিস্টেন্ট রয়েছে, এটাকে বলা হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। আদৌ যদি সিমটমস থাকে, মনে করে তার বড় ধরনের কোনো ডিজিজ হয়েছে, কোনো ক্যান্সার হয়েছে বা কোনো অর্গান ফেল হয়ে যাচ্ছে, এই ধরনের যদি বড় ধরনের ডিজিজ মনে করে, মানে ডিজিজ নিয়ে কনসার্ন যদি বেশি থাকে, এটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াক বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। Which of the following would drive you towards a diagnosis of obsessive compulsive disorder? তাহলে অপশন কি কি আছে? চেকিং ডোর লক্স 10 times before going to bed, early morning waking, loss of appetite, previous history of depression, previous overdose 15 years ago. এর মধ্যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এক্সেলেন্ট। তাহলে চেকিং ডোর লক্স 10 times before going to bed। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কি থাকে? পেশেন্টের একটা অবসেশন থাকে, একটা কম্পালশন থাকে। অবসেশন মানে হচ্ছে রিপিটেটিভ থিঙ্কিং, আর কম্পালশন হচ্ছে রিপিটেটিভ অ্যাকশন। খুবই টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে, অনেকে মনে হতে পারে বারবার হাত ধোয়ার পরও যে তার হাতের জীবাণু পরিষ্কার হয় না বা হাতটা ঠিক মতো পরিষ্কার হয় না, তাহলে এই যে চিন্তাটা যে ঠিক মতো পরিষ্কার হয় নাই বা ইনফেকশন বা জার্মস এগুলো সেগুলো ঠিক মতো ক্লিন হয় নাই, এটা হচ্ছে অবসেশন। আর যে বারবার হাত ধুবে, এটা হচ্ছে কম্পালশন। অনেক কাছে দরজা বন্ধ করার পরে মনে হয় যে ঠিক মতো লক হয়নি, বারবার চেক করতেই থাকে, তাহলে এটা একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এক্সাম্পল। কোনো একটা কাজ কেউ করতেছে, তার কাছে মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে না, বারবার করতেছে, তারপরে মনে হচ্ছে ঠিকঠাক মতো হয় নাই, এটা এক ধরনের ওসিডি। তাহলে এখানে এক্সাম্পল কি হচ্ছে? চেকিং ডোর লক্স 10 times বিফোর গোয়িং টু বেড। তাহলে এক দুইবার চেক করাটা এটা স্বাভাবিক মনে হতে পারে যে ডোর ঠিক মতো লক করা হয় না, কিন্তু আপনি যদি বারবার চেক করতেই থাকে, তাহলে দিস ইজ এ ফিচার অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। What psychiatric diagnosis is most likely in view of his current symptoms? 30-year-old man presents complaining about becoming blind. He has no other past medical history other than episodes of breathlessness when he was a teenager. He has recently been made redundant from his job, and it appears that he is also in the midst of a custody dispute for his children. Medical and neurological examination are normal. He has no obvious evidence of mental illness. His pupils react normally to light and accommodation. তাহলে পেশেন্ট কমপ্লেনিং করতেছে ব্লাইন্ডনেসের, বাট অল এক্সামিনেশন ফাইন্ডিংস আর নর্মাল। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। তাহলে কনভার্সন ডিসঅর্ডার আর হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার এগুলো মোটামুটি সিমিলার জিনিসই। পার্থক্য হচ্ছে কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন থাকবে নিউরোলজিক্যাল, এটা হইতে পারে ব্লাইন্ডনেস, হইতে পারে উইকনেস, তারপর হইতে পারে এটা কোনো হিয়ারিং লস, মানে সেন্সরি মোটর বা যে কোনো নিউরোলজিক্যাল কমপ্লেন থাকবে, আর এক্সামিনেশন ফাইন্ডিংস থাকবে নর্মাল, সেটাকে বলা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। আর যদি কমপ্লেন হয় সোমাটিক সিমটমসের, মানে কোনো পেইনের কমপ্লেন করে বা যে কোনো সিমটমসে কমপ্লেন করে, সোমাটিক সিমটমস হলে সেটাকে বলবো সোমাটাইজেশন ডিসঅর্ডার। কনভার্সন ডিসঅর্ডার কি কি প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আসতে পারে, ডেভিডসন একটা বক্স আছে, ওইখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। What is the most likely diagnosis? Some 3 months after suffering a serious assault, a 45-year-old man complains of having vivid dreams of the incidents, flashbacks of the assault, and intrusive thoughts. He has noticed he is more jumpy than before and avoids going out at night, and it makes him anxious and reminds him of the attack. খুবই ক্লাসিক্যাল একটা সিনারিও। ডায়াগনোসিস কি? পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে পিটিএসডি পরীক্ষার জন্য একটা ইনটিউটিভ
ইজ দ্য টপিকস। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। Which of the following is the most likely diagnosis? A 35-year-old woman presents to her general practitioner with complaints of persistent anxiety, irritability, and difficulty sleeping over the past 3 months. She reports feeling overwhelmed at work and has been experiencing frequent headaches. Her medical history is unremarkable apart from a recent promotion that has significantly increased her workload. আচ্ছা, পেশেন্টের রিসেন্টলি প্রমোশন হয়েছে, ওয়ার্কলোড অনেক বেড়ে গেছে, এরপর থেকে তার হচ্ছে যে অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, ডিফিকাল্ট স্লিপিং এগুলো বেশি বেশি হইতেছে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এগুলোর ভিতরে একটু কনফিউশন হতে পারে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্ষেত্রে কোনো স্ট্রেসর বা ট্রিগার বা রিস্ক ফ্যাক্টর এগুলো ইউজুয়ালি থাকে না। এই পেশেন্টগুলো সবকিছু নিয়ে সবসময় টেন্স থাকে, অ্যাংশাস থাকে, স্পেসিফিক কোনো ট্রিগার বা স্ট্রেসও থাকবে না। এক্সেলেন্ট, ধরে ফেলছেন অলরেডি। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ক্ষেত্রে কি হবে, রিসেন্ট একটা স্ট্রেসর বা ট্রিগার হিস্ট্রি থাকবে। কি কি থাকতে পারে, রিসেন্টলি তার কোনো ওয়ার্কলোড বেড়ে গেছে, ব্রেকআপ হয়েছে, বা ফিনান্সিয়াল কোনো সমস্যা চলতেছে, এই ধরনের কোনো একটা স্ট্রেসর বা রিস্ক ফ্যাক্টর আছে, এরপর থেকে পেশেন্টের যে অ্যাংজাইটি রিলেটেড প্রবলেমগুলো বাড়তেছে। মানে প্রেজেন্টেশন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতোই, বাট রিসেন্ট একটা স্ট্রেসর বা কোনো একটা রিস্ক ফ্যাক্টর বা কোনো একটা ট্রিগার ফ্যাক্টর আছে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। তার কিন্তু আগে সমস্যা ছিল না, তার সমস্যাগুলো কখন হইতেছে, রিসেন্ট প্রমোশন পাওয়ার পর থেকে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কোনো স্ট্রেসর বা রিস্ক ফ্যাক্টর থাকবে না, সবসময় তাদের ধরনের অ্যাংশাস থাকবে, সবকিছু নিয়েই তাদের অ্যাংজাইটি থাকবে। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারটা কিভাবে বুঝবো? অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি হচ্ছে অলমোস্ট সিমিলার। তাহলে পেশেন্টে একটা ভায়োলেন্ট বা ট্রমাটিক বা সিগনিফিকেন্ট একটা ক্যাটাস্ট্রফিক হিস্ট্রি থাকবে। সেটা হইতে পারে ক্লোজ কারো মারা গেছে, বা কোনো একটা দেখা যাচ্ছে ন্যাচারাল ক্যালামিটির মধ্যে গেছে, বা কোনো একটা টেররিস্ট অ্যাটাকের শিকার হয়েছে। তাহলে এই ধরনের একটা হিস্ট্রি আছে। এরপরে পেশেন্টের নাইট মেয়ার, ইন্ট্রুসিভ থটস, তারপর রিপিটেড ফ্ল্যাশব্যাক এগুলো হইতেছে। এটা যদি অ্যাকিউটলি হয়, লেস দেন 1 মান্থের ডিউরেশন হয়, সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। 1 মাসের বেশি যদি এরকম পারসিস্ট করে, সেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তার মানে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার আর পিটিএসডি অলমোস্ট সিমিলার, জাস্ট ডিউরেশনটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাকিউটির ক্ষেত্রে এটা লেস দেন 1 মান্থ থাকবে অ্যাকিউট অনসেট, পিটিএসডি ক্ষেত্রে লম্বা সময় পারসিস্ট করবে, মোর দেন 1 মান্থ। আর অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার এই দুটো হচ্ছে অলমোস্ট সিমিলার। ডিফারেন্স হচ্ছে একটা ক্ষেত্রে স্ট্রেসর বা রিস্ক ফ্যাক্টর থাকবে, ইউজুয়ালি রিসেন্ট অনসেট হবে, আর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার পারসিস্টেন্ট হয়, সবকিছু নিয়ে অ্যাংজাইটি থাকে, স্পেসিফিক ট্রিগার বা স্ট্রেসর এই ধরনের হিস্ট্রি ইউজুয়ালি থাকে না। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, রিসেন্টলি প্রমোশন পাইছে, ওয়ার্কলোড বাড়ছে, তারপর থেকে তার অ্যাংজাইটি এগুলো ফিচার্স বেশি হইতেছে। এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। What is the most likely psychiatric diagnosis in this case? A 55-year-old woman presents complaining of low mood, poor sleep, not wanting to go out, and having ideas of about wanting to end her life. Over the previous 10 years, she has had a number of episodes similar to this, and has also had a number of episodes where she reports elevated mood and insomnia. Despite her lack of sleep, she has the ability to complete all the things she needs to do, and during one episode, she spent a large amount of money on a risky business idea. তাহলে পেশেন্টটা একদিকে আছে কি লো মুড, স্লিপ ডিস্টারবেন্স,
তারপর হচ্ছে যে সুইসাইডাল থটস, আরেকদিকে আছে কি এলিভেটেড মুড, ইনসোমনিয়া, এবং হচ্ছে কি রিস্কি বিজনেসে লার্জ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করছে। এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোস হচ্ছে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। তাহলে এই ক্ষেত্রে দুই ধরনের কমপ্লেন থাকতে পারে, লো মুড বা ডিপ্রেশনের ফিচার্স থাকে, সাথে এলিভেটেড মুড বা ম্যানিয়ার ফিচার্স থাকে। ম্যানিয়ার পেশেন্টগুলো কেমন হয়? এরা অনেক বেশি জলি মাইন্ডেড থাকে, অনেক বেশি টকেটিভ থাকে। ডিপ্রেশনের ঠিক উল্টা থাকে পেশেন্টগুলা। আরেকটা ইম্পর্টেন্ট আছে, এরা হচ্ছে যে এটাকে কি বলা যায়, এই যে কোনো হঠাৎ হঠাৎ করে যে কোনো রিস্কি কাজে অনেক বেশি খরচ করে। রিস্কি কাজে না, যে কোনো কাজেই হঠাৎ করে এদের খরচ হাত অনেক বেড়ে যায়, অনেক বেশি শপিং করতে পারে, তারপর জুয়া খেলা বা ধরনের রিস্কি কাজ অনেক বেশি খরচ করতে পারে। মানে ডিপ্রেশনের পেশেন্টগুলো যখন সবকিছু তার ডাউন থাকে, কোনো কিছুতে আনন্দ পায় না, কোনো কাজ করতে চায় না, তার মুড সবসময় লো থাকে। আর মেনে থাকবে ঠিক উল্টা, সবসময় জলি মুডে থাকবে, মুড থাকবে ইলিটেড, বেশি বেশি খরচ করবে, অ্যাক্টিভিটি দেখাবে বেশি, কথা বলবে বেশি, সবসময় অনেক বেশি হাসাহাসি করবে, মানে সবকিছুতে তার অ্যাক্টিভিটি সবকিছু হাই থাকবে। দুইটা একসাথে থাকে, তোদের বলে কি বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। How would this symptom best described? A 40-year-old man with a history of anxiety disorder says he saw a long snake in his garden. Other people who were present at the time did not see it, but they did say there was a hose pipe in the garden. তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্ট, সে একটা সাপ দেখছে বাগানে, আশেপাশে যারা ছিল তারা বলছে তারা কোনো সাপ টাপ সেখানে দেখেনি, কিন্তু তারা একটা পাইপ দেখেছে গার্ডেনে। এক্সিলেন্ট। তাহলে এটা হচ্ছে ইলিউশন। ইলিউশন এবং ভিজুয়াল হ্যালুসিনেশন যেখানে হ্যালুসিনেশন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা ক্ষেত্রে স্টিমুলাস থাকবে, আরেকটা ক্ষেত্রে কোনো স্টিমুলাই থাকবে না। তার মানে এখানে যে একটা পাইপ দেখছে, পাইপটাকে সে সাপ মনে করছে, এটা হচ্ছে ইলিউশন। যদি কোনো কিছুই না থাকতো, পাইপ টাইপ কোনো কিছু নেই, সে জাস্ট শুধু সাপ দেখছে, তাহলে এটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। তার মানে কোনো একটা অবজেক্টকে দেখার যদি ভুল হয়, ইন্টারপ্রিটেশন বা পারসেপশনে ভুল হয়, সেটাকে আমি বলবো ইলিউশন। আর কোনো কিছুই নাই, তারপরে কোনো কিছু দেখতেছে, এটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। একইভাবে সাউন্ডের ক্ষেত্রেও কোনো ধরনের কোনো সাউন্ড হইতেছে না, তারপর কেউ কিছু শুনতে পারতেছে, এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। আর কোনো একটা সাউন্ড হইতেছে বাট কেউ এটা ইন্টারপ্রিটেশন করতেছে আলাদা, সেটা হচ্ছে ইলিউশন। আর ইলিউশনের ক্ষেত্রে এক্সটার্নাল একটা স্টিমুলাই থাকবে, যেটা ইন্টারপ্রিটেশন সব ভুল করতেছে। আর হ্যালুসিনেশনের ক্ষেত্রে এক্সটার্নাল কোনো স্টিমুলাই থাকবে না। উইথাউট অ্যানি স্টিমুলাই সে কোনো একটা কিছু দেখবে বা কোনো কিছু একটা শুনবে বা অন্যান্য যে কোনো সেন্সরি ফিলিং হইতে পারে। তাহলে এখানে যেহেতু একটা পাইপ ছিল, পাইপটাকে সে সাপ মনে করছে, সো এটা হচ্ছে ইলিউশন। What is the most likely diagnosis? A 42-year-old woman tells you she has developed fears of getting lost in the crowd and has become very anxious about going to open public places. She also says that she had experienced panic attacks previously when she went to crowded shopping mall, has suffered these attacks intermittently since she was a teenager. She is physically healthy and so far has no history of mental illness. তাহলে ক্রাউডেড পপুলেশনের সে যাইতে ভয় পাইতেছে কেন? তার মনে হচ্ছে সে গেলে হারিয়ে যেতে পারে, পাবলিক প্লেসে সে ভয় পায়। তাহলে এটা খুবই টিপিক্যাল সিনোফল অ্যাগোরাফোবিয়া। Which one of the following pathological changes is characteristic feature of the Barney-Korsakoff syndrome? তাহলে এটা প্রিভিয়াস এপিসোড কোশ্চেন, এর আগে আসছে পরীক্ষায়। বার্নি-কর্সাকফ সিন্ড্রোমের সাইট অফ লেশন কোনটা? এক্সিলেন্ট।
তাহলে নিউরনাল লস ইন দ্য মেমোরি বডিজ। এখানে মেইনলি সমস্যা মেমোরি বডিজে। ডেভিডসন আরো দু একটা সাইটের কথা বলা আছে, একটু দেখে নিন। From which type of dementia is the most likely to have suffered? He most likely to have suffered. A 77-year-old man with end-stage dementia undergoes a post-mortem examination. Pathological specimen of brain tissue reveal both neurofibrillary tangles and senile plaques. Excellent. Answer হচ্ছে Alzheimer's disease. ইউজুয়ালি পরীক্ষার প্রশ্নটা ঘুরাই আসে অ্যালজাইমার্স ডিজিজ সিনারি দিয়ে, তারপর বলে যে এই পেশেন্টগুলো টিস্যু ফাইন্ডিংস কি পাওয়া যেতে পারে। আর এখানে উল্টা দিছে, টিস্যু ফাইন্ডিংস দিয়ে তারপর বলছে ডায়াগনোসিস কি। Which of the following clinical features in the psychiatric history is most strongly associated with schizophrenia? Answer, withdrawal from social attack, contacts, lack of insight, দুইটাই ইম্পর্টেন্ট। এর মধ্যে মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড হচ্ছে ল্যাক অফ ইনসাইট। উইথড্রল ফ্রম সোশ্যাল কন্ট্যাক্টস, এটা অনেক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে বা অন্যান্য ম্যানিফেস্টেশন ডিসগুলোতে হইতে পারে। ডিপ্রেশনে হোক, তারপর কোনো পার্সোনাল ডিসঅর্ডার হোক, এগুলো অনেক ডিজিজে আছে যেটাতে কোনো একজন পার্সন সোশ্যাল কন্ট্যাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করে। বাট ল্যাক অফ ইনসাইট বা ল্যাক অফ কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি, এটা কি বলে সাইকোটিক ডিজিজগুলো সব থেকে ইম্পর্টেন্ট ফিচার। ল্যাক অফ ইনসাইট বলতে আমরা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে বাস্তবতা সম্পর্কে ধারণা না থাকা। মানে কোনো একজনের ডিজিজ আছে বা কোনো একটা সাইকিয়াট্রিক ডিজিজ আছে বাট সেটা বুঝতেছে না। এই ধরনের পেশেন্টগুলা তার ডিজিজ সম্পর্কে আইডিয়া থাকে না, ট্রিটমেন্টও নিতে চায় না। মানে এদের ক্ষেত্রে ডিলিউশন বা হ্যালুসিনেশন এগুলো যে থাকে এরা সেটা বুঝতে পারে না যে তাই ডিলিউশন বা হ্যালুসিনেশন আছে। তাহলে এই ল্যাক অফ ইনসাইট এটা হচ্ছে যে মোস্ট স্ট্রং ফিচার বা সিজোফ্রেনিয়া বা সাইকোটিক ডিজিজগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তো ডেভিডসনের ক্ষেত্রে সিজোফ্রেনিয়া দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে ফার্স্ট টাইম সিমটমস আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ফিচার্স। ফার্স্ট টাইম সিমটমসের মধ্যে যদি কোনোটা থাকে, যেমন হ্যালুসিনেশন, ডিলিউশনস, এগুলো থাকলে অবশ্যই সেটা অ্যান্সার হবে। আর হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো হচ্ছে ল্যাক অফ ইনসাইটেরই ফিচার্স বলা যেতে পারে। আর যেগুলো অ্যাসেট ফিচার্স আছে এগুলো কোনোটাই হচ্ছে যে সিজোফ্রেনিয়া ফার্স্ট টাইম সিমটমস বা কনফার্মেটিভ ফিচার্স না, এগুলোর সাথে থাকতে পারে বাট এগুলো অন্য ডিজিজও থাকতে পারে। যদি বলা হয় স্ট্রংলি সাজেস্টিভ বা হচ্ছে ফার্স্ট টাইম সিমটমস, তখন আসবে যে হ্যালুসিনেশন, ডিলিউশনস, তারপর হচ্ছে ল্যাক অফ ইনসাইট, এগুলো হচ্ছে স্ট্রং ফিচার্স। আর বাকি বক্সের নিচে যেগুলো ছোট ছোট পয়েন্ট আছে, অ্যাপাথি, তারপর হচ্ছে ল্যাক অফ সোশ্যাল কন্ট্যাক্টস, এগুলো হচ্ছে যে অ্যাসিড ফিচার্স বাট নট strongly suggestive of schizophrenia. Which of the following statements by the patient most strongly suggests the presence of schizophrenia? আচ্ছা, এই প্রশ্নটা পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে মোস্ট স্ট্রংলি সাজেস্টিভ কোনটা? কি কি আছে? অল দ্য পুলিশ ইন দিস টাউন হ্যাভ বিন স্পাইং অন মি, তাহলে এটা হচ্ছে প্যারানয়েড একটা ডিলিউশন। I have been given special powers by God to eliminate the antichrist, এটা হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওস। মানে সে মনে করছে কি তার কোনো একটা সুপার পাওয়ার আছে। ইফ ইউ ডোন্ট লেট মি গো আই উইল কিল মাই সেলফ, দি সালাম ট্রান্সমিটার হ্যাজ ডিজেনারেটেড মাই ব্রেইন, এটাও এক ধরনের ডিলিউশন।
দি ভয়েসেস কন্ট্রোল মি, দে মেড মি টেক মাই ক্লোথস অফ। তাহলে সে একটা ভয়েস শুনতেছে, মানে একটা অডিটরি হ্যালুসিনেশন আছে। আর একটা হচ্ছে দে মেড মি টেক মাই ক্লোথস অফ, মানে সে কাপড় খুলে ফেলছে, এটা সে অন্য কেউ একজন তাকে অর্ডার করছে। তার মানে ডিলিউশন অফ কন্ট্রোল। তাহলে এখানে যে কয়েকটা ফিচার দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে হতে পারে। এর মধ্যে মোস্ট স্ট্রংলি সাজেস্টিভ কোনটা তাহলে? এক্সেলেন্ট। তো সবগুলাই হইতে পারে, বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টেরটা। কারণ এখানে কি আছে? অডিটরি হ্যালুসিনেশনস আছে, ডিলিউশন অফ কন্ট্রোল আছে। তাহলে এরকম কিছু প্রশ্ন আসতে পারে যেখানে সবগুলো অপশন দেখেই মনে হতে পারে যে কারেক্ট অ্যান্সার। তাহলে সবগুলো অ্যান্সার মধ্যে বেস্ট কোনটা সেটা হচ্ছে অ্যান্সার হবে। যে কারণে এগুলো বলে কি সিঙ্গেল বেস্ট অ্যান্সার। পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন পাবেন যেগুলো দেখলে মনে হবে দুইটা বা তিনটা কারেক্ট অ্যান্সার আছে। দুইটা তিনটা কারেক্ট অ্যান্সার মধ্যে একটাই থাকবে যেটা এইগুলোর মধ্যে বেস্ট অ্যান্সার। তাহলে স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যদি অডিটরি হ্যালুসিনেশনস থাকে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ল্যাক অফ ইনসাইট সব থেকে ইম্পর্টেন্ট। এরপরে বাকিগুলো ডিলিউশন অফ পারসেপশন, তারপর হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওজ, এগুলো সবগুলোই থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। A 32-year-old woman is referred to the Department of Gastroenterology for a further opinion, having developed constant periumbilical pain radiating to both legs. Over the past 5 years, she has been seen by colleagues in neurology, cardiology, rheumatology, and endocrinology with a variety of symptoms, including fatigue, back pain, chest pain, and joint pain. Despite intensive investigations, no cause of her symptoms has been identified. এক্সেলেন্ট। তাহলে অ্যান্সার হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। তাহলে পেশেন্টের মাল্টিপল সিমটমস আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে দেখাচ্ছে, কিন্তু স্পেসিফিক কোনো ডিজিজ পাওয়া যাচ্ছে না। এটাকে বলবো হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। এই ধরনের পেশেন্ট যদি চিন্তা করে তার সিমটমস গুলো হইতেছে এগুলো কোনো একটা ক্যান্সারের কারণে হচ্ছে, বা তার কোনো বড় ধরনের কোনো একটা ডিজিজ আছে, এই ডিজিজের কারণে এগুলো হইতেছে। তাহলে পেশেন্ট যদি ক্যান্সার বা ডিজিজ এই নিয়ে বেশি কনসার্ন থাকে, বা এগুলো নিয়ে বেশি সে হচ্ছে যে মানে কমপ্লেন করে, সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, যার একটা নাম হচ্ছে হাইপোকন্ড্রিয়া। আর যদি পেশেন্ট ডিজিজের কথা না বলি, শুধু সিমটমস নিয়ে কনসার্ন থাকে এবং এটার জন্য ফ্রিকুয়েন্টলি বিভিন্ন ডক্টর দেখাই থাকে বা বিভিন্ন ইনজেকশন করে থাকে, এবং কোনো ডায়াগনোসিস বা কোনো ইনজেকশন ফাইন্ডিংস যদি অ্যাবনর্মাল না পাওয়া যায়, মানে সবই নর্মাল ফাইন্ডিংস পাওয়া যায়, সেটা হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। আর এই সিমটমস গুলোর মধ্যে যদি পেশেন্টের কমপ্লেন গুলো থাকে নিউরোলজিক্যাল, যেমন হিয়ারিং লস, ব্লাইন্ডনেস, উইকনেস, নামনেস, এই ধরনের কমপ্লেন করতেছে, কিন্তু এক্সামিনেশন করে দেখা যাচ্ছে কোনো নিউরো অ্যানাটমি বা ফিজিওলজির সাথে মিলে না, ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে সব ফাইন্ডিংস নর্মাল, তো সেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। তাহলে হাইপোকন্ড্রিয়াসিস গেল, কনভার্সন ডিসঅর্ডার, সোমাটাইজেশন ডিসঅর্ডার, এই তিনটা পরীক্ষা আসতে পারে, একটু আলাদা করে পড়তে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। সাইকিয়াট্রিক কিছু কিছু জিনিস একই ধরনের ফিচার্স থাকে, একটু কনফিউশন লাগতে পারে, আমরা চেষ্টা করছি যাতে এগুলো আলাদা করা যায়। এরপর যদি কাছে কোনো কনফিউশন থাকতে পারে। আচ্ছা, আনডিফারেন্সিয়েটেড সোমাটোফর্ম ডিসঅর্ডার, এটা হচ্ছে যে একটা বলে যে আমব্রেলা টার্ম। কনভার্সন ডিসঅর্ডার, সোমাটাইজেশন ডিসঅর্ডার, তারপর অটোনমিক, এগুলো সবই হচ্ছে এর মধ্যেই পড়ে। এখানে যদি স্পেসিফিক তার সোমাটিক সিমটমগুলোর কথা বেশি বলতেছে, পেইনের কথা বলতেছে, কনস্ট্যান্ট পেরিয়াম্বলিক্যাল পেইন, এটা হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। আর আনডিফারেন্সিয়েটেড হচ্ছে যেটা আলাদা দেখা যাবে না, সবকিছু মিলাই হচ্ছে আনডিফারেন্সিয়েটের মধ্যে পড়বে। কার কোনো প্রশ্ন আছে আজকে টপিক রিলেটেড? যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা মোটামুটি সবগুলো টপিকই কভার করে ফেলছি। এগুলো পড়লে আশা করা যায় পরীক্ষার প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওয়েলকাম।